আমার ক্লাসে যাই। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, দ্বিতীয় অংশ, ক্লাসের দ্বিতীয় অংশ থাকবে এটা অংশ, যেহেতু জুমটা কেটে গেল, আমি দুঃখিত। আচ্ছা, বেতন বৃদ্ধি স্থগিতকরণ পড়ছিলাম, যেটা একটা গুরুদণ্ডের মধ্যে আওতাভুক্ত হবে। পাশাপাশি কোনো অফিসারের অসদাচরণের দরুন তার বেতন বৃদ্ধি স্থগিতকরণ করা হয়। বেতন বৃদ্ধি স্থগিতকরণের সময় সকল বিষয় খেয়াল রাখতে হবে, যে কতদিনের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করা হবে। পাশাপাশি এই আদেশে সকল বিষয় উল্লেখ থাকবে। আচ্ছা, এরপরে 772টা একটু নিতে হবে। 771 বললাম বেতন বৃদ্ধি স্থগিতকরণ। 772 পদাবনতির আদেশ। পদাবনতি বুঝি কিনা, পদাবনতি পদের অবনমন। দেখেন, বেতনের ইনক্রিমেন্ট বন্ধ একটা, বেতনের স্কেলের অবনমন একটা। আপনারা সরকারি চাকরি আইনে পাবেন, বেতনের স্কেলকে নিম্ন ধাপে অবনমিত করুন। তাহলে স্কেল ডিমোশন একটা, যে স্কেলে বেতন পাচ্ছিলেন, ধরেন আপনি সাব ইন্সপেক্টর স্কেলে বেতন পান, স্কেলে ডিমোশন করে দিল, আপনি এখন এএসআই এর স্কেলে বেতন পান, আপনি হন না কেন সাব ইন্সপেক্টর, আপনার স্কেল কমে গেল। আরেকটা হলো ইনক্রিমেন্ট, শুধু বাৎসরিক একটা ইনক্রিমেন্ট বন্ধ। তাহলে বিভিন্ন ধরনের দণ্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এবার আসেন পদাবনতি। পদাবনতি মানে হলো র্যাঙ্ক ডিমোশন করে দেয়া, যে পদে ছিলেন সেখান থেকে অবনমন করে দেয়া। বুঝতে পারলেন কত গুরুতর গুরুতর দণ্ডের ব্যবস্থা রয়েছে। তো পদাবনতি হচ্ছে 772 বিধি। এত বেশি ডিটেলস আপনাদের জানতে হবে না, একটু শুধু জানলেই হবে। কেন কোন অফিসারকে পদাবনতি দিতে হবে, তার অপরাধ কি, এই বিষয়ে অবশ্যই বিশদভাবে বর্ণনা থাকবে। অবশ্যই বিশদভাবে বর্ণনা করতে হবে। পাশাপাশি তো বিভাগীয় ব্যবস্থা নিতেই হবে, তাকে জিজ্ঞাসাবাদ হবে, জেরা হবে, এগুলো তারও আবার কোনো বক্তব্য আছে কিনা এগুলো শুনবে। শোনার পরে এই পদাবনতির আদেশ দিতে পারবে। পাশাপাশি আর্থিক শাস্তিরও ব্যবস্থা রয়েছে। পদাবনতির মাধ্যমে আর্থিক শাস্তির ব্যবস্থা করতে পারবে। আবার এই মেয়াদ কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, সময় উত্তীর্ণ হওয়ার পর তিনি আবার ওই আগের পদটা ফিরে পাবেন কি পাবেন না, এগুলো সবকিছু ওই আদেশের মধ্যে উল্লেখ থাকবে। এগুলো আমাদের দরকার নেই, আমরা 774 বিধিতে 874 বিধিতে চলে যাব। 874 বিধি ব্ল্যাক মার্ক। হ্যাঁ, 72 তো পড়লাম পদাবনতি, শোনো নাই? 72 পড়লাম পদাবনতির আদেশ 872। এবার আমরা 874 বিধিতে যাব। 874-এ বলেছে ব্ল্যাক মার্ক, কালো চিহ্ন দেয়া, এভাবে কালো টিপ দেয়া নাকি? না, কালো চিহ্ন দেয়া। দেখেন, কনস্টেবলদেরকে ব্ল্যাক মার্কের, ও আচ্ছা আচ্ছা, কনস্টেবলদেরকে ব্ল্যাক মার্কের আওতা মুক্ত করা হয়েছে। তাহলে যারা কনস্টেবল তাদেরকে ব্ল্যাক মার্ক দেয়া যায় না। এমসিকিউ, নিম্নের কোন পদমর্যাদার কর্মকর্তাকে বা কোন পদমর্যাদার পুলিশ অফিসারকে ব্ল্যাক মার্ক দেয়া যায় না? কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, কি দেবেন? কনস্টেবল ব্ল্যাক মার্কের আওতা মুক্ত রয়েছে। তাহলে কে কে পায়? ইন্সপেক্টর থেকে নায়ক পর্যন্ত যে সদস্যরা রয়েছে তাদেরকে ব্ল্যাক মার্ক দেয়া হয়। আচ্ছা, বিভিন্ন অপরাধের দরুন ব্ল্যাক মার্ক দেওয়া হয়। ব্ল্যাক মার্ক আবার পাশাপাশি শাস্তি হিসেবে গ্রহণযোগ্য হবে না, বুঝতে পারলাম? ব্ল্যাক মার্ক অন্য শাস্তির পাশাপাশি ব্ল্যাক মার্ক দিবেন, এটার কোনো সুযোগ নেই। ব্ল্যাক মার্ক চিরস্থায়ী শাস্তি হিসেবে গণ্য হবে। যাকে ব্ল্যাক মার্ক দিবেন তাকে শুধু ব্ল্যাক মার্কই দিবেন, অন্য কোনো শাস্তি দিতে পারবেন না। বুঝলাম ঘটনাটা? নাসরিন, তুমি ভিডিওটা বন্ধ করো। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম ব্ল্যাক মার্ক একটা চিরস্থায়ী সাজা বলে গণ্য হবে। পাশাপাশি কনস্টেবলকে ব্ল্যাক মার্কের আওতা মুক্ত রাখা হয়েছে। কারা কারা ব্ল্যাক মার্কের আওতা ভুক্ত হবে? ইন্সপেক্টর থেকে নায়ক পর্যন্ত যারা, তাদেরকে ব্ল্যাক মার্ক দেওয়া হবে। যখন কোনো পুলিশ অফিসারকে ব্ল্যাক মার্ক দেওয়া হয়, পাশাপাশি অন্য কোনো শাস্তি দেয়া যাবে না। আবার গোপনীয় যে প্রতিবেদন আছে, এসিআর আছে না আপনার, চাকরির খতিয়ান বই, এবং এসিআর বা গোপনীয় প্রতিবেদনে ব্ল্যাক মার্ক থাকলে এই বিষয়টি আবার উল্লেখ থাকবে বা গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করতে হবে। কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম। তাহলে কনস্টেবলকে ব্ল্যাক মার্কের আওতামুক্ত করা হয়েছে, ইন্সপেক্টর থেকে নায়ক পর্যন্ত ব্ল্যাক মার্ক দেওয়া হবে, খতিয়ান বইয়ে লিপিবদ্ধ হবে, আর কি গোপনীয় প্রতিবেদনেও উল্লেখ করা হবে। এবং এটি একটি চিরস্থায়ী শাস্তি। কি শাস্তি? সারা জীবনের জন্য আপনার সার্ভিস বইয়ে এটা লেখা থাকবে, ব্ল্যাক মার্ক। আচ্ছা, 875 বিধিতে যাব। ছুটিতে অধিবাস বা ছুটিতে অনুপস্থিত থাকার জন্য অভিযোগ। এইবার দেখেন, রিফাত আছে নাকি ক্লাসে? এইবার দেখেন গড় হাজির কত ধারা মোতাবেক দেয়। 875 বিধিতে বলেছে, কোন পুলিশ অফিসার, যেহেতু প্রবিধান আমাদের পুলিশের জন্য, পুলিশ অফিসার ছুটি ছাড়া যদি অনুপস্থিত থাকে, কর্মস্থল থেকে অনুপস্থিত, অথবা ছুটিতে গিয়ে যদি অতিবাস করে, যাই হোক না কেন, তিনি যদি অনুপস্থিত থাকেন, তিনি অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন। পাশাপাশি তার বিরুদ্ধে মামলাও দায়ের করা যাবে।
চিন্তা করেন, পুলিশ আইনের 29 ধারা মোতাবেক তো আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেনই, পাশাপাশি তার বিরুদ্ধে নিয়মিত কার্য বিবরণী মানে বিভাগীয় ব্যবস্থাও তার বিরুদ্ধে গ্রহণ করা যাবে, মামলা রুজু করা যাবে ব্যতিক্রমী ক্ষেত্রে। যদি বারবার নোটিশ দিচ্ছেন, আসছে না, তখন কি করা যায়? উপযুক্ত কারণ দর্শাতে না পারে তখন কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। চাকরি আর আগের মতো নাই, খুব কঠিন হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, 878 বিধিটা দেখবো আমরা। পিডি বা পানিশমেন্ট ড্রিল বলতে পারি, শাস্তিমূলক যে ড্রিল রয়েছে সেই ড্রিল। পিডি সম্পর্কে মোটামুটি অনেকেই অভিজ্ঞতা সম্পন্নও আছেন, আবার অনেকে দেখেছেন, অনেকেই পুলিশ লাইনে পিডি কাটতে দেখেছেন ব্যাচমেটদেরকে কাঁধে অনেক বোঝা বহন করে নিয়ে। হ্যাঁ, পিডি বা পানিশমেন্ট ড্রিল, এই ড্রিল কত ধারা মোতাবেক, কত বিধি মোতাবেক? 878 বিধি মোতাবেক এই ড্রিলটা করানো হয়। আচ্ছা, ডিএমপি অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী আটক বা নজরবন্দির সময়সীমা 30 দিন পর্যন্ত। আচ্ছা, এই পানিশমেন্ট ড্রিল কতদিন পর্যন্ত দেয়া যায়? সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। ডিএমপি অধ্যাদেশে ভিন্ন কথা বলা হয়েছে, সেখানে আবার 30 দিন পর্যন্ত আটক রাখা যায়। কোন কনস্টেবল অথবা কোন পুলিশ অফিসার তিনি যদি শৃঙ্খলাজনিত কোন শৃঙ্খলা ভঙ্গ করেন, সেক্ষেত্রে তাকে শাস্তিমূলক ড্রিলের আওতায় নিয়ে আসা যাবে। একটানা 2 ঘন্টার বেশি কাউকে ড্রিল করা যাবে না, মানে একই সময়ে বা একই দিনে 2 ঘন্টার বেশি কাউকে শাস্তিমূলক ড্রিল বা তাকে দিয়ে এই কাজ করানো যাবে না। একটানা 1 ঘন্টার বেশি করানো যাবে না, একদিনে 2 ঘন্টার বেশি যাবে। মানে সকালে 1 ঘন্টা করালেন, বিকালে 1 ঘন্টা পানিশমেন্ট ড্রিল করালেন, কিন্তু একটানা 2 ঘন্টা করতে পারবে না, একটানা 1 ঘন্টা, সর্বোচ্চ একটানা 1 ঘন্টা এই ড্রিলটা করানো যাবে। 15 দিনের বেশি কাউকে এই ধরনের ড্রিল দেওয়া যাবে না, বা এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা 15 দিনের বেশি গ্রহণ করা যাবে না। তবে হ্যাঁ, আরো 7 দিন আপনি ব্যবস্থা নিতে পারবেন, তবে সেটা আবার শাস্তির আওতায় পড়বে না, বা ওই সময় আর তিনি এতদিন আর তিনি অতিরিক্ত যে পানিশমেন্টটা খাটবেন এটা তিনি খাটবেন না, অন্যান্য ক্লান্তিকর ডিউটি করাবেন, এইভাবে বলা আছে। সবাই একটু দেখে নিবেন। তাহলে বুঝতে পারলাম এখান থেকে এমসিকিউ কি? একটা এমসিকিউ, কতদিন পর্যন্ত পানিশমেন্ট ড্রিল করানো যায়? 15 দিন পর্যন্ত দেয়া যায়। একটানা 1 ঘন্টার বেশি যাবে না, একদিনে 2 ঘন্টার বেশি ড্রিল করানো উচিত নয়। 880 বিধি দেখবো, সাসপেনশন। আমরা পুলিশ আইনে পড়েছিলাম সাসপেনশনকে বিশেষ দণ্ড বলা হয়, স্পেশাল দণ্ড। মূলত সাসপেনশন কোনো দণ্ড না। হ্যাঁ, কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পূর্বে তাকে কি করা হয়? তার চাকরিতে থাকা যদি জনস্বার্থ বিরোধী বলে বিবেচিত হয় তখন তাকে সাসপেনশন করা হয়। এই জন্য সাসপেনশনকে বিশেষ দণ্ড বা স্পেশাল পানিশমেন্ট বলা হয়। কারণ কি, সাসপেনশন কি মূলত দণ্ড? ওই সময় কিন্তু তার বিরুদ্ধে কি দণ্ড হবে সেটা তদন্তাধীন থাকে, চলমান থাকে, এই জন্য কি করা হয়? তাকে সাসপেনশন বা সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত কাকে বলে? 7 ধারা মোতাবেক, পুলিশ আইনের 7 ধারা প্রবিধান 880 বিধি মোতাবেক সাময়িক বা কিছু সময়ের জন্য কর্তব্যচ্যুতিকে কি বলে? সাসপেনশন বলে। এটি একটি বিশেষ দণ্ড বলে বিবেচিত হবে। সাসপেনশন কালীন কোন ব্যক্তির উপরে যে নিয়মগুলো সবগুলো বলবৎ থাকবে, কিন্তু কি থাকবে না? ডিউটি করবে না সে, শুধু ডিউটি বা তার যে দায়িত্ব এটি থাকবে না, তাই না? আমরা পুলিশ আইনে এটা পড়ে এসেছিলাম। আচ্ছা, সাসপেনশন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে না সুনির্দিষ্ট কোনো দণ্ডে দণ্ডিত করা হয়। কোনো একটা সুনির্দিষ্ট দণ্ড দিলে সাসপেনশন সাথে সাথে উঠে যাবে। বুঝতে পারলেন? তদন্তকালীন যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা শুধু সাসপেনশন অবস্থায় থাকবেন। আচ্ছা, 889 বিধি দেখবো আমরা। 889 বিধি, যৌথ দরখাস্ত নিষিদ্ধ। পিটিসিতে যখন ট্রেনিং করেছিলেন, মনে পড়ে দিনগুলা? মেজর স্যার বলছেন আপনাদেরকে যে আমরা বলতে পারবেন না, আমি বলেন, আপনার কি সমস্যা আপনি বলেন। তো এই কথাটা কি উনি এমনি এমনি বলছে? দেখেন, প্রবিধানে নিয়ম আছে, আপনি যৌথ দরখাস্ত করতে পারবেন না, যৌথভাবে একজোট হয়ে আপনি কি করতে পারবেন না? দলাদলি করতে পারবেন না, দলবাজি করতে পারবেন না। যার যার সমস্যা শেষে সেই সমস্যার জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক পুলিশ অফিসার আলাদাভাবে দরখাস্ত করবেন, এবং সেটাতে কিরে যৌথ দরখাস্ত নিষিদ্ধ। বুঝতে পারলাম? তাহলে পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে যৌথ কোনো দরখাস্ত করতে পারবেন না। 5 মিনিট, 5 মিনিট প্রায় শেষ। হ্যাঁ, তাহলে যৌথ দরখাস্ত নিষিদ্ধ। পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে যৌথ দরখাস্ত পেশ করতে পারবেন না, একত্রিত হয়ে কোনো দরখাস্ত পেশ করতে পারবেন না। 892 রিজার্ভ অফিস, খেয়াল করেন, 892 বিধিটা হলো রিজার্ভ অফিস। রিজার্ভ অফিস মূলত আলাদা কোনো অফিস নয়, পুলিশ সুপারের কার্যালয়ের যে অংশটুকু পুলিশ লাইনে অবস্থিত সেটিকে রিজার্ভ অফিস বলে। 892 বিধি রিজার্ভ অফিসারের দায়িত্ব এবং কোন কোন রেজিস্টার গুলো, অনেক কিছু বলা আছে, এই রেজিস্টার গুলো এখানে
থাকবে 909, 163, 909 পড়েছিলাম কমান্ড সার্টিফিকেট, 163, 909 প্রবিধান কমান্ড সার্টিফিকেট, মোটামুটি 163-তে যা পড়েছি এগুলো হলেই হবে। ডিউটি করে আসার পর এটি ফাইলভুক্ত করে রাখতে হবে। 909 শুধু এইটুকু অতিরিক্ত কথা বলা আছে। 911 জেলা আদেশ বই, এটা একটু দরকার। জেলা আদেশ বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবিধান, এসেছিল আপনাদের পরীক্ষায়। হ্যাঁ, পুলিশ বাহিনী সকল ধরনের পরিবর্তন, বদলি, পদোন্নতি, ছুটি, চাকরি হতে অপসারণ, চাকরিচ্যুতি, ত্রুটি, সকল কিছু জেলা আদেশ বই। বাবা আচ্ছা আমি আসতেছি বাবা, তুমি যাও। হ্যাঁ, খেতে হবে, হ্যাঁ অবশ্যই। তাহলে বদলি, পদোন্নতি, ছুটি, চাকরি হতে বরখাস্ত, চাকরিচ্যুতি, এগুলো সবগুলো জেলা আদেশ বইয়ে লিপিবদ্ধ হবে। তার মানে দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্টার তো থাকবেই, পাশাপাশি জেলা আদেশ বই থাকবে যেটাতে সকল ধরনের অন্তর্ভুক্তি, সকল পরিবর্তন এন্ট্রি হবে বা রেজিস্টার্ড হবে। প্রত্যেকটি আদেশের জন্য একটি করে বার্ষিক ক্রমিক নাম্বার, বাৎসরিক ক্রমিক নাম্বার ব্যবহার করতে হবে। পূর্ববর্তী আদেশের সূত্র বা নকল বা এই দুঃখিত সূত্র বা সকল সময়গুলো উল্লেখ করতে হবে। পূর্ববর্তী যে আদেশগুলো, এই আদেশের সূত্রগুলো আবার উল্লেখ করতে হবে। আবার ডান দিকে একটা ঘর থাকবে, বাম দিকে মার্জিন দিয়ে একটা ঘর থাকবে, এখানে আদেশের নম্বর পড়বে, তারিখ পড়বে, আবার কোন আদেশ হলো, বদলির আদেশ হলো, ছুটির আদেশ হলো, এগুলো বাম পাশে লিখে রাখতে হবে। এরপরে 912 বিধিটা দেখবো আমরা, মাস্টার রোল। মাস্টার রোল দেখেন, মাস্টার রোলও একটা রেজিস্টার, মাস্টার রোলও আলাদা একটা রেজিস্টার, যেখানে শুধু বেতন সংক্রান্ত যে পরিবর্তনগুলো এগুলো মাস্টার রোলে অন্তর্ভুক্ত করা হবে। বিপি ফর্ম নাম্বার 171 বিধি মোতাবেক এই রেজিস্টারটা মেনটেন করা হবে। 913 পর্যায়ক্রমিক তালিকা বা গ্রেডেশন লিস্ট, এটাকে বলে পর্যায়ক্রমিক তালিকা, অর্থাৎ বাই সিনিয়রিটি অনুযায়ী সকল অফিসারের নাম, ইন্সপেক্টর পদমর্যাদা থেকে শুরু করে সকল অফিসারের নামগুলো জ্যেষ্ঠতা অনুসারে সুন্দর করে লিপিবদ্ধ থাকবে, এটাকে বলে পর্যায়ক্রমিক তালিকা। 913 পুলিশ সুপারগঞ্জ যদি প্রয়োজন মনে করেন আলাদা আলাদা ভলিউমে এগুলো সংরক্ষণ করতে পারবেন। ফোর্সের অনেক বেশি ফোর্স জেলায় থাকলে তখন তো আলাদা আলাদা ভলিউম থাকবেই, 2 বা ততোধিক খণ্ড বানাতে পারবেন। এইবার আসেন দুর্ঘটনা রেজিস্টার, দৈবকালীন রেজিস্টার বা দুর্ঘটনা রেজিস্টার। দুর্ঘটনা রেজিস্টার বলেও একটি রেজিস্টার থাকবে, এখানে সকল প্রকারের দুর্ঘটনা থেকে শুরু করে চাকরিচ্যুতি, অব্যাহতি, শুধুমাত্র দুর্ঘটনায় না, চাকরি, মানুষের একটা মানুষের চাকরি নাই এটাও তো একটা দুর্ঘটনা, তাই না? তো চাকরিচ্যুতি, অব্যাহতি প্রদান করা হলেও এই ধরনের বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করতে হবে। চাকরিচ্যুতি লিপির নম্বর এবং তারিখগুলো কলামে লিপিবদ্ধ করতে হবে। রিজার্ভ অফিসার প্রতি মাসে এই রেজিস্টার 2 বার, প্রতি মাসে কয়বার? 2 বার এসপি স্যারের নিকটে নিয়ে যাবেন, হিসাব রক্ষকের, পুলিশ সুপার অফিসের হিসাব রক্ষকের নিকটে তিনি পাঠিয়ে দিবেন। এই জায়গাটা দাগিয়ে ফেলেন, গুরুত্বপূর্ণ এমসিকিউ। দুর্ঘটনা রেজিস্টার প্রতি মাসে কয়বার? প্রতি মাসে 2 বার পুলিশ সুপার অফিসের হিসাব রক্ষকের নিকটে উপস্থাপন করতে হবে। 915 শাস্তি রেজিস্টার, এত শাস্তি পড়লেন এরপরও আলাদা করে একটা শাস্তি রেজিস্টার থাকবে বিপি ফর্ম নাম্বার 175 মূলে। এখানে আক্ষরিক সূচি রক্ষণাবেক্ষণ করবে, কোন কোন অপরাধী ব্যক্তি কি কি অপরাধ করলেন তার জন্য একটি আক্ষরিক সূচি রক্ষণাবেক্ষণ হবে। এটা কিন্তু পুলিশের দণ্ড, হ্যাঁ, এটা আবার ভাববেন না ভিসিএনবির যে শাস্তি রেজিস্টার সেটা, এটা পুলিশ অফিসারদের দণ্ডের ব্যবস্থা, সেই শাস্তি রেজিস্টার। লঘু দণ্ডের জন্য কালো কালি, গুরুদণ্ডের জন্য লাল কালি। কি ব্যতিক্রমী জীবন আমাদের, তাই না বলেন? সাধারণত পানিশমেন্ট গুলো আমরা লাল কালিতে বুঝি, যে লাল কালি দিয়ে পানিশমেন্ট লেখা হয়, পুলিশের ক্ষেত্রে ব্যতিক্রম। লঘু দণ্ডের জন্য কালো কালি, গুরুদণ্ডের জন্য লাল কালি দিয়ে ক্রমিক নম্বর লিপিবদ্ধ করতে হবে। এরপরে আমরা দেখবো 917 হলো ছুটির রেজিস্টার, এখানে সকল প্রকার ছুটিগুলো লিপিবদ্ধ হবে। এই মোটামুটি 25টা প্রবিধান পড়ে ফেলেছি, 25টা বা 22টা এরকম প্রবিধান পড়ে ফেলেছি। আসেন কি কি পড়লাম একটু এক নজর দেখবো। 715 এসকর্টের আওতাধীন বন্দীদের হাত করা পায়ের বেরি। 721 বন্দি কতটুকু মালামাল নিজের সঙ্গে বহন করতে পারবে। 739 সার্জেন্ট নিয়োগ, 741 সাব ইন্সপেক্টর নিয়োগ, 43 সহকারী সাব ইন্সপেক্টর নিয়োগ, 46 কনস্টেবল নিয়োগ, 750 ভিআর বা ভেরিফিকেশন রিপোর্ট, 795 মোবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক প্রশিক্ষণ 15 দিনের বেশি স্থায়ী হবে না, 15 দিন পর্যন্ত স্থায়ী হবে, কর্মসূচি পুলিশ সুপার নির্ধারণ করবেন। রাইফেল চালনার কোর্স 796, 818 নৈমিত্তিক ছুটি, 819 নৈমিত্তিক ছুটির একটা রেজিস্টার থাকবে। অতিবাস করা যাবে না। 830 ছুটিতে অতিবাস করলে অসদাচরণ বলে গণ্য হবে, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করারও সুযোগ রয়েছে। 833 বরখাস্তকৃত ব্যক্তিদের ছুটি দেয়া যাবে না, নৈমিত্তিক ছুটি দেয়া যাবে না।
857 ছোটখাটো শাস্তি, 2 রকমের শাস্তি। ছোট শাস্তিগুলো কি কি? সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ড্রিল, আটক, নজরবন্দি, অন্যান্য যে কোনো শাস্তি, অতিরিক্ত প্রহরার ব্যবস্থা। গুরুদণ্ডগুলো সাসপেনশন, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি, স্থগিতকরণ, ব্ল্যাক মার্ক, বিশেষ কোনো পদমর্যাদা অথবা বিশেষ সুবিধাদি অপসারণ করে দেয়া। 871, 72, 74 বেতন বৃদ্ধি, স্থগিতকরণ, 72 পদোন্নতি, 74 ব্ল্যাক মার্ক, 871, 72, 74 বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট, পদোন্নতি, ব্ল্যাক মার্ক, ইনক্রিমেন্ট, পদোন্নতি, ব্ল্যাক মার্ক, এভাবে পড়বেন। প্রায় শেষ বরম্মা। 875 ছুটিতে অধিবাস করতে গেলে, ছুটিতে অধিবাস করলে কি হবে? 29 ধারা মোতাবেক অসদাচরণের দায়ে অভিযুক্ত হবে। 878 পিডি বা পানিশমেন্ট ড্রিল। 878 পিডি পুলিশ লাইনে, সাধারণত পুলিশ লাইনে অথবা যে কোনো ট্রেজারি গার্ডে অথবা ম্যাগজিন গার্ডে এই পানিশমেন্ট ড্রিল দেয়া হয়ে থাকে। আচ্ছা, ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী এভাবে আটক করে রাখা যেতে পারে 30 দিন পর্যন্ত। প্রবিধান অনুযায়ী সর্বোচ্চ 15 দিন পর্যন্ত পানিশমেন্ট ড্রিল দিতে পারবে, পাশাপাশি কিন্তু আটকও করতে পারবে, নজরবন্দিতেও রাখতে পারবে। 880 পড়লাম সাসপেনশন। 890 যৌথ দরখাস্ত নিষিদ্ধ। 892 রিসার্ভ অফিস। 909 কমান্ড সার্টিফিকেট। 911 জেলা আদেশ বই। 912 মাস্টার রোল। 913 গ্রেডেশন লিস্ট বা পর্যায়ক্রমিক তালিকা। 914 দুর্ঘটনা রেজিস্টার। 915 শাস্তি রেজিস্টার। 917 ছুটি রেজিস্টার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।